শুরু করছি বিধানচন্দ্র রায়কে নিয়ে আমি যে সিরিজ করছি তার পঞ্চম পর্ব। 1909 সালের মার্চের শেষের দিকে বিধানচন্দ্র বিলেতে গিয়ে পৌঁছতে গেলেন, কিন্তু কোন কলেজে তিনি ভর্তি হবেন সেটা তো বিলেতে যাওয়া পর্যন্ত স্থির হয়নি। বিধানবাবুর প্রথম পছন্দ ছিল সেন্ট বার্থোলোমিউজ মেডিকেল কলেজ, কেননা তার ফ্রেন্ড গাইড ফিলসফার কর্নেল লুকিস এই কলেজেরই প্রাক্তন। তাছাড়া কলকাতা শহরে তখন কলকাতা মেডিকেল কলেজে এমন অনেক প্রফেসর ছিলেন যারাও এই কলেজেই তাদের ডিগ্রি অর্জন করেছিলেন। ফলে খুব স্বাভাবিকভাবেই বিধানবাবুর ইচ্ছে ছিল যে তিনিও সেখানে পড়বেন এবং যাতে তার ভর্তির সুযোগটা প্রশস্ত হয় সেজন্য কর্নেল লুকিস সহ এই কলেজে যে প্রাক্তনীরা তখন কলকাতায় প্র্যাকটিস করছেন তারা সবাই একটা সুপারিশপত্র বিধানবাবুকে দিয়ে দিয়েছে। সুপারিশপত্র তো দিয়েছেন এবং তারা বেশ ভারী প্রাক্তন, তাই বলে কি একটা কৃষ্ণাঙ্গ ছেলে, তাও কলকাতা থেকে যাওয়া, আর ওই রকম উন্নাসিক কলেজ কর্তৃপক্ষ সেখানে প্রবেশ অত সহজে হয়? কিন্তু বিধানচন্দ্র অন্য ধাতুতে গড়া মানুষ ছিল। তিনি ঠিক করলেন যে ওই কলেজের যে ডিন তার সঙ্গে সোজা গিয়ে দেখা করবেন। সেই ডিনের নাম ছিল ডক্টর শো। কিন্তু সেখানে পৌঁছে তিনি খবর পেলেন যে লন্ডনে যত মেডিকেল কলেজ আছে তার মধ্যেই সেন্ট বার্থোলোমিউজ সবচেয়ে এক্সপেন্সিভ। এখানে যদি ভর্তি হতে হয় তাহলে তার ভাঁড়ে মা ভবানী অবস্থা হয়ে যাবে কয়েক মাসের মধ্যে। তবু বিধানচন্দ্র রায় একবার যখন পণ করেছেন এই কলেজেই ভর্তি হব, তখন তাকে রোখা কারুর পক্ষে সম্ভব ছিল এবং তিনি তার আর্থিক কষ্ট সত্ত্বেও একদিন চলে গেলেন সোজা ডক্টর শোরের কাছে, যিনি ওই কলেজ এবং হাসপাতালের ডিন ছিলেন। তিনি বিধানবাবুর কাছ থেকে তার যত সুপারিশপত্র ছিল দেখলেন, তার একাডেমিক রেজাল্টস দেখলেন। সবকিছু দেখার পরে তিনি উপদেশ দিলেন, ইয়াং ম্যান, আমার পক্ষে এখানে তোমাকে ভর্তি করানো অসম্ভব। তুমি লন্ডনের অন্য মেডিকেল কলেজগুলোতে খোঁজ খবর নাও, তাদের মধ্যে যে কোনো একটায় ভর্তি হওয়ার চেষ্টা করো। প্রচন্ড অসন্তুষ্ট হয়ে বিধানবাবু সেই যাত্রায় ফিরে এলেন, কিন্তু ওই মেডিকেল কলেজেই ভর্তি হওয়ার জেদ ছাড়লেন না। দুদিন পরে তিনি আবার গেলেন ডিনের সঙ্গে দেখা করতে। তখন ডিন তাকে জিজ্ঞেস করলেন, ডক্টর শো, যে আনুমানিক কতদিন তিনি বিধানবাবু ইংল্যান্ডে থাকবেন বলে মনস্থ করেছেন।
উনি সোজা বললেন 2 বছর 3 মাস। এটা শুনে ডক্টর শোরের প্রায় চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। বলছে এত অল্প সময়ের মধ্যে একই সঙ্গে এমআরসিপি এবং এফআরসিএস দুটো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কার্যত অসম্ভব। এই বিলেতেই এই দুটো পরীক্ষা একসঙ্গে দিচ্ছে এমন ছাত্র তুমি ইচ্ছে করলেও খুঁজে পাবেন। আর তুমি বলছো যে এই অল্প সময়ে এই অসাধ্য সাধন তুমি করে দেবে। তখন তিনি পরিষ্কার বিধানবাবুকে বলেন যে ভায়া, তোমার উচ্চাশার কোনো শেষ নেই এবং সেই উচ্চাশার কোনো বাস্তব ভিত্তিও নেই। কিন্তু কার সঙ্গে তিনি কথা বলছেন সেটা তো ডক্টর শোর তখনও মেপে উঠতে পারেননি। বিধানবাবু জবাব দিলেন যে জীবনে কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব নয় যদি একজন মানুষের উচ্চাশা না থাকে এবং সেই উচ্চাশা পূরণের জন্য তিনি যে পথে চলা প্রয়োজন সেই পথ অবলম্বন করে এগোন। কিন্তু ডিন তবুও নাছোড়, বললেন না, তোমাকে আমি নিতে পারবো। বিধানবাবু ফিরে গেলেন। আবার দুদিন পরে তিনি দেখা করতে এলেন ডিনের সঙ্গে। তখন তিনি আরেকটা যুক্তি দেখালেন। বললেন যে দেখো, আমাদের এই মেডিকেল কলেজে বিদেশি ছাত্রদের যে কোটা আছে সেই কোটা অলরেডি ফিল্ড আপ হয়ে গেছে। তোমাকে আমি কিভাবে কলেজে ঢোকাতে পারি? বিধানবাবু কিন্তু তার আগে খোঁজ খবর নিয়ে গেছে। তিনি সোজা বললেন যে এই তো মাত্র 2 দিন আগে আপনারা একজন দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ ছাত্রকে ভর্তি করেছেন। তখন ডক্টর শোর বলেন, তাকে ভর্তি না করে উপায় আছে? কেন না, তাকে নমিনেট করেছেন লর্ড মিলনে। সুতরাং তার সুপারিশ অগ্রাহ্য করার ক্ষমতা বা দুঃসাহস ডিনের বাবারও নেই। অতএব তাকে মজবুরিতে নিতে হয়েছে। তখন বিধানবাবু জবাব দেওয়ার মতো কিছু, তার কাছে তো আর কোনো লর্ডের সুপারিশপত্র ছিল না। কিন্তু তিনি ডক্টর শোরকে বোঝানোর চেষ্টা করলেন যে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ব্যাপারে তিনি কতটা মরিয়া এবং এখানেই তিনি ভর্তি হয়ে ছাড়বেন। আবার তাকে ফিরে যেতে হলো। কিন্তু একবার না পারিলে দেখো শতবার, বিধানবাবু নিশ্চয়ই জানতেন। সুতরাং 2-3 বার গিয়ে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসে তিনি হাল ছাড়ার বান্দা ছিলেন। এবং মাঝে মাঝেই 1-2 দিন 3 দিন অন্তর অন্তর তিনি ডক্টর শোরের সঙ্গে দেখা করতে যেতেন। 1 মাসে 30 বার, 1.5 মাসে 1.5 month 30 বার তিনি ওই ডিনের দরজায় কড়া নাড়েন এবং তাকে উত্ত্যক্ত করে ছাড়েন। এবং
শেষ পর্যন্ত প্রচুর রেগে গিয়ে ডক্টর শোর বলেন যে আচ্ছা যাও তুমি বাড়ি থেকে যেখানে আছো সেখান থেকে এই ভর্তি হওয়ার জন্য যে টাকাটা লাগবে সেটা পুরো নিয়ে এসো। এবার সাহেবের মন গলেছে দেখে বিধানবাবু উপকৃত হলেন, কিন্তু একসঙ্গে সব টাকা দেওয়ার ক্ষমতাই তো তার ছিল না। সুতরাং তিনি দেখলেন এই ফিজ হচ্ছে 10 গিনি, কিন্তু তার কাছে যে সঞ্চয় আছে সেখান থেকে যদি 10 গিনি এখনই কলেজকে দিয়ে দিতে হয় তাহলে ত্রাহি মধুসূদন অবস্থা হয়ে যাবে তার। কিন্তু বিধানবাবু সত্যি কথা অকপটে বলার মানুষ, তিনি ওই ডক্টর শোরকে বললেন যে দেখুন আপাতত আমি 3 মাসের ফি অগ্রিম হিসেবে জমা করতে পারি। এবং কেন জানি না একটা ছেলের এই লেভেলের পারসিস্টেন্স, 1.5 মাসের মধ্যে 30 বার দেখা করতে এসেছে যে ছোকরা, সে যে অন্য কমপ্লিটলি অন্য ধাতুতে গড়া, সেটুকু বোঝার মতো বোধ বুদ্ধি শিক্ষা তো অবশ্যই সেন্ট বার্থোলোমিউজের দিনের ছিল। বললেন ঠিক আছে তাই হবে, পরের দিনই তুমি টাকাটা নিয়ে এসো। এবং পরের দিন তিনি টাকা নিয়ে গিয়ে সেই বার্থোলোমিউজেই ভর্তি হয়ে গেলেন। এখন এর থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে মানুষ এমনি এমনি বড় হয় না। কেবল মেধা বা প্রতিভা দিয়ে আপনি অনেক দূর এগোতে পারেন, জগৎ জয় করতে পারবেন। তার জন্য যেটা দরকার সেটা আত্মপ্রত্যয়, এবং সেই প্রত্যয়ে এমনভাবে অবিচল থাকা যাতে কোনো প্রতিবন্ধক সামনে এলেও আপনি হতোদ্যম না হয়ে পড়েন। এই যে পরবর্তীকালে রসিকতা করে বিধানসভায় বিধানবাবু জ্যোতিবাবুকে বলেছিলেন, ইয়েস আই এম এ ড্রিমার, and just because I am a dreamer, I work so hard every day to fulfill that dream. সেটা তো আর বিধানসভায় মুখ্যমন্ত্রী হয়ে আসার পর তার চরিত্রে ডেভেলপড হয়নি। আশৈশব হয়ে চলেছে, কৈশোরে হয়েছে, মেডিকেল কলেজে পড়াকালীন হয়েছে, এবং বিলেতে পৌঁছে এই শ্বেতাঙ্গদের দম্ভ দেখে তার সেই প্রত্যয় আরো বেড়ে গিয়েছে। অতএব তার গুরু যে মেডিকেল কলেজের প্রাক্তনী বিধানবাবু মনস্থ করলেন তিনিও সেই কলেজের ডিগ্রি এমআরসিপি এবং এফআরসিপিএস দুটোই একসঙ্গে ওইটুকু সময়ের মধ্যে অর্জন করে কলকাতায় ফিরবেন। আজ এ পর্যন্তই থাক। এবার এই বার্থোলোমিউজে বিধানবাবুর কর্মকাণ্ড এবং কিভাবে এই শ্বেতাঙ্গ অধ্যাপকরা যারা তার প্রবেশ পথে এত অন্তরায় সৃষ্টি করেছিলেন, তাঁরা বিধানবাবুর কাজকর্ম দেখে, ব্যুৎপত্তি দেখে, নিষ্ঠা দেখে শেষ পর্যন্ত তার কাছে ক্ষমাও চেয়েছে। সেই কাহিনীটা অত্যন্ত নাটকীয়
আগামীকালের জন্য তুলে রাখছি। নমস্কার। কমেন্ট